ম্যাডাম একটা ফটো। আরে বাবা, আপনাকে তো পুরো ফিরকি লাগছে। ধ্যাৎ, আমার জীবনে মায়ের পরে সবচেয়ে বেশি অবদান যদি কারোর থেকে থাকে, সে তোমার নীলাদ্রি। তুমি আমার জন্য অনেক করেছো, অনেক। আমি কখনো ভুলবো না সেসব। তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার জন্য আমি সব করতে পারি নীলাদ্রি, সব। हवाओं की तरह मुझे छू के तू गुजर रोजाना তুমি মন্ত্রী ভাস্কর সিনহারায়ের ছেলে, নিজের পরিচয় ভুলে ওই বস্তিতে ওদের বাড়িতে যাওয়ায় আমার আপত্তি আছে। এত দূরত্ব, এত ভেদাভেদ কিভাবে দূর করব আমি? গড। ঘুমিয়ে পড়েছিস দাদা ভাই? না না, ঘুমাইনি। আয় আয় বস। তুই আজ ড্যাডের কথায় খুব হট হয়েছিস, তাই না? না রে, আমি আমি খুব চিন্তিত ড্যাডের এই মাইন্ডসেট দেখে। মানুষের প্রতি ওদের মনে এত ভেদাভেদ দেখে আমি ভয় পেয়েছি। যতদিন না ওদের মন থেকে নিজেদের এই বড় ভাবার অহংকারটা দূর হবে, ততদিন এই বাড়িতে শান্তি আসবে না মধুজা। একদম ঠিক বলেছিস দাদা ভাই। আজকে ওদের জন্যই ছোট পিমনির জীবনটা এরকম তছ নছ হয়ে গেল। আর স্যারের সঙ্গে যে অন্যায়টা হয়ে গেছে তার বিচার এখনো হলো না। আর এদিকে ঠাম্মি, রোমা মাসি, বড় পিমনির ড্যাড, কারোর মায়ের দিকে কোনো খেয়ালই নেই। তারা নিজেরা নিজেদেরকে নিয়ে কি ব্যস্ত। কি করে আমি সবাইকে এক সুতোতে বাঁধবো বলতো? আজ না ফিরকিদের ওখান থেকে আসার পর না মনটা আরো খারাপ হয়ে গেল। ওদের তো আমাদের মতো টাকা পয়সা নেই, ওদের কত অভাব আছে, কিন্তু যেই জিনিসটার একটু অভাব নেই সেটা কি জানিস? আনন্দ। ওদের ওদের খুশি না পরিবারে উপচে পড়ছে। কিন্তু আমাদের আমাদের সব আছে, সব, কিন্তু না আছে খুশি, না আছে আনন্দ। আচ্ছা মধুজা, আমি কি পারবো রে ফিরকির পরিবারের মতো আমার পরিবারটাকে এরকম সুন্দর সম্পূর্ণভাবে গড়ে তুলতে? পারবো? এই যে তুই এতটা ভেবেছিস, এতেই অনেক রে। এর আগে তো আমাদের বাড়িতে এসব নিয়ে কেউ ভাবেইনি। আর প্রবলেমটা যখন তুই আইডেন্টিফাই করতে পেরেছিস, আমি শিওর সলিউশনটাও ঠিক তুই বার করতে পারবি। তাই যেন হয় মধুজা। যাকে তোর ঘুম পাইনি? না, ভাবলাম তোর কাছে একটু আসি। আমার দাদা ভাই যে বিদেশে আমাদেরকে এত মিস করছিল, আমি তো বুঝতেই পারিনি। আমরা না থাকায় তুই এতটা কষ্ট পেয়েছিলিস। তুই আমাকেও এতটা মিস করতিস দাদা ভাই? হ্যাঁ রে, এই আপনজন ব্যাপারটা যে কতটা প্রয়োজনীয় সেটা বিদেশে না গেলে বোঝা যায় না। আমি এই 12টা বছরে আমার চেতনে অবচেতনে আমি প্রত্যেকটা মুহূর্তে সবাইকে মিস করেছি। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। এই তো আমি তো তোর কাছেই আছি। না মধুজা, আর মন খারাপ করে সময় নষ্ট করব না। সামনে এখন অনেক কাজ। আমি ড্যাডের থেকে 1 মাস সময় চেয়ে নিয়েছি। এর মধ্যেই আমাকে সব কিছু ঠিক করতে হবে, সব।
শোন, এত বড় একটা জায়গায় যাচ্ছিস প্রথমবার, এত তাড়াহুড়ো করিস না তো, একটু ধীরে সুস্থে যা। 10টার মধ্যে ল ফার্মের ডেস্কে রিপোর্ট করতে বলেছে, সেই জন্য তো এত তাড়াহুড়ো করছি। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা নাড়া, আবার কি হলো? ছাতাটা বরং নিয়ে যা, কখন যে বৃষ্টি চলে আসে। নে ভর। সব দিকে খেয়াল আছে না তোমার? সময় মতো খেয়ে নিও। আমি এবার আসি। দুগ্গা দুগ্গা। গুড মর্নিং ড্যাড। মর্নিং। এত সকাল সকাল কোথায় চললে? স্যারের সাথে দেখা করতে। স্যার? কোন স্যার নীলাদ্রি? পীযূষ স্যার। হোয়াট? আরে ওই ড্রাগ ডিলারটা এখন জেলে। রুমা মাসি, এইভাবে রিয়্যাক্ট করো না নীলাদ্রি। একজন নির্দোষ মানুষকে ড্রাগ ডিলার বললে আর কিভাবে রিয়্যাক্ট করবো রুমা মাসি? দেখো রুমা মাসি, তোমরা যাই বলো না কেন আমি জানি স্যার এরকম কিচ্ছু করতে পারে না। স্যারকে ফাঁসানো হয়েছে। ওকে ফাইন। তার মানে তুমি বলতে চাইছো থানা, কোর্ট, আইন এগুলো সব ভুল? না ড্যাড, আইন ভুল নয়, কিন্তু কে না জানে যে আইনের চোখ বাঁধা। তাই আইনের চোখে ধুলো দেওয়া খুব সহজ, আর এক্ষেত্রেও তাই হয়েছে ড্যাড। আইনের চোখে ধুলো দিয়ে একজন নির্দোষ মানুষকে অপরাধী বানানো হয়েছে। তুমি তখন ছোট ছিলে নীলাদ্রি, কিছুই তো জানো না। কোন যুক্তির ওপর ভরসা করে এই কথাগুলো বলছো তুমি? যুক্তি নয় ড্যাড, বিশ্বাস। আমি বিশ্বাস থেকে বলছি, তাই তো এত জোর গলায় বলতে পারছি স্যার নির্দোষ। এবার আমি আসি ড্যাড, নাহলে ভিজিটিং আওয়াজের সময় শেষ হয়ে যাবে। দাঁড়াও। এই কয়েকদিনে তুমি এমন অনেকগুলো কাজ করেছো যেগুলো আমার সায় না থাকলেও শেষে আমি মেনে নিতে বাধ্য হয়েছি, বা মেনে নিয়েছি বলতে পারো। কিন্তু আজ একজন মন্ত্রীর ছেলে হয়ে তুমি একটা ক্রিমিনালের সঙ্গে দেখা করতে জেলে যাবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। ভেবো না ড্যাড, আমি ওখানে তোমার পরিচয় দেব না। তোমার কোনো সম্মানহানি হবে না ড্যাড, কিন্তু তুমি আমায় বারণ করো না ড্যাড। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি আজ স্যারের সাথে দেখা করতে যাবই। তোমাদের চোখে সেই মানুষটা অপরাধী, কিন্তু আমার চোখে তো তিনি একজন অত্যন্ত গুড হিউম্যান বিং এবং চক্রান্তের শিকার। এই 12 বছরে তোমরা সেই ব্যাপারে নিজেদের চোখ বন্ধ করে থাকলেও আমি তো সেটা পারবো না ড্যাড। আর যে করেই হোক সত্যিটা আমি তো খুঁজে বের করবই। সত্যিটা এবার সবার সামনে আসা দরকার। বারো বছর ধরে শুনছি নীলাদ্রির স্যার নাকি অপরাধী, কিন্তু আমিও নীলাদ্রির মতোই বিশ্বাস করি যে ওনার প্রতি অবিচার করা হয়েছে। নীলাদ্রি শোনো, নীলাদ্রি তুমি যাবে না। নীলাদ্রি দাঁড়াও। এই সময় এসে ঠিক ফোড়নটা না কাটলেই চলছিল না। না ওটা ফিরকি না? এত সেজে গুজে কোথায় যাচ্ছে ও? তুমি যেখানেই যাও ফিরকি, আজ তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়েই দেব আমি। শোনো, ওই কাদা জলটা দেখতে পাচ্ছ? গাড়িটা এমন ভাবে চালাও যাতে ওই মেয়েটার গায়ে কাদা জলটা পুরো ভর্তি হয়ে যায়। আরে দেখে চলতে পারো না?
আলিয়া তুমি? ইস, এ বাবা, তোমার তো সারা গায়ে কাদা লেগে গেছে। ফির কি? আরে আমারই গাড়িতে হলো না। আই এম রিয়েলি ভেরি সরি ফিরকি। তুমি নিশ্চয়ই কোনো দরকারি কাজে যাচ্ছিলে। কি হলো বলো তো? তোমাকে তো একদম ঝোড়ো কাকের মতো দেখাচ্ছে। এই নামো, বাইরে এসো। ওর জামা কাপড়ের কি অবস্থা করেছো দেখেছো? আচ্ছা, তুমি যে গাড়ির সিটে বসে আছো, তো রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে কুকুর ছাগলের মতো ট্রিট করতে হবে নাকি? আচ্ছা, তোমার তো মাথায় রাখা উচিত যে সবার গাড়িতে চড়ার ক্ষমতা থাকে না। এবার থেকে দেখে গাড়ি চালাবে, ঠিক আছে? যাও, গাড়িতে গিয়ে বসো। চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কিন্তু তোমার এখন যা অবস্থা, তাতে তুমি যদি আমার গাড়ির সিটে বসো তাহলে আমার গাড়ির সিটটা নষ্ট হয়ে যাবে। একটা কাজ করতে পারো, তুমি ক্যাব বুক করে নাও। ও আই এম সরি, আসলে তোমার কাছে ক্যাবের টাকা নেই না? 1 মিনিট দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে। থাক আলিয়া, আমার লাগবে না। কেন? টাকাটা নিচ্ছি না। না, আসলে তুমি যে টাকার গরম দেখাচ্ছ সেটা তো তোমার টাকা না, তোমার বাবার টাকা। সেই টাকার গরমেই তুমি ফুটছো আলিয়া, তাই হয়তো তোমার মাথা ঠিক নেই। আর হ্যাঁ, আমি কিভাবে যাব সেটা আমাকেই ভেবে নিতে দাও, কেমন? আগে নিজে খেটে রোজগার করো, তারপর কাউকে টাকা দিয়ে সাহায্য করতে যেও। আমার সাথে লাগতে এসেছিল বানিয়ে। যতবার নীলাদ্রির কাছে আসার চেষ্টা করবি, আমি এইভাবেই তোকে কাদায় ফেলবো। ইস, এইভাবে কেউ মানুষের ক্ষতি করতে পারে? আমার যে পুরো শাড়িটাই খারাপ হয়ে গেল। এই অবস্থায় আমি ফার্মে কিছুতেই যেতে পারবো না। আমি ওনাদেরকে একবার ফোন করে জানিয়ে দিই। হ্যালো স্যার। দেখলে রোমা, দেখলে তুমি? মুখের ওপর জবাব দিয়ে বেরিয়ে চলে গেল নীলাদ্রি। বিদেশ থেকে ফেরার পর একের পর এক যা খুশি তাই করে যাচ্ছে, আর তুমি বলছো আমি মাথা ঠান্ডা রেখে কথা বলবো ওর সঙ্গে? তোমার কথা মতন অনেক বোঝানোর চেষ্টা করেছি ঠান্ডা মাথায়, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে বলে তো মনে হয় না। না না রোমা, না, এভাবে হবে না। এইভাবে কথা বলে কোনো লাভ হবে না। ছেলে বেয়াদবি করলে রাশ টানাটাই একমাত্র ওষুধ। সেটাও যদি এখনই শুরু না করি তাহলে 2 দিন বাদে হাতের বাইরে চলে যাবে। তখন হাহুতাশ করা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আমিও না মানে নীলাদ্রিকে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। না, আমি সত্যি বলছি, জানো তো, গতকাল ও যখন তোমার কাছে ক্ষমা চাইতে এলো, আমি ভাবলাম ছেলেটা হয়তো এবার নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু না, আমরা যেটা ভাবলাম সেটা সম্পূর্ণ ভুল ভাবলাম ভাস্করদা, ভুল। শুধরে নেওয়ার কি আছে রোমা? ভুল করলে তবে না সংশোধনের প্রশ্ন। মানে কি বলতে চাইছিস তুই? রোমা, সহজ কথা বলছি। যারা সত্যিটাকে স্বীকার করতে জানে তাদের নিজেকে শোধরানোর প্রয়োজন পড়ে না, বরং তারা খুব সহজভাবে অন্যের চোখের ওপর চোখ রেখে সত্যিটাকে বলতে পারে। যারা সবটা জেনে সবটা দেখেও চোখ বন্ধ করে রাখে, তাদের উচিত সময় মতো নিজেকে বদলে ফেলা। নন্দিনী, চিৎকার করে তুমি আমার মুখ বন্ধ করতেই পারো, কিন্তু সত্যিটাকে কি করে চাপা দেবে?
সত্যি তো একদিন না একদিন প্রকাশ পাবেই। আর আমার কি সে ভালো লাগছে বলো তো? সেটা হবে আমার ছেলের হাত ধরে। কি ব্যাপার বলো তো নন্দিনী, এতগুলো বছরে তোমার গলা দিয়ে টু শব্দটি পর্যন্ত পাইনি। আজ গলা তুলে সত্যি সততা এইসব নিয়ে সোচ্চার হচ্ছ। কার প্রভাব পড়েছে তোমার উপর? ছেলের? মায়ের উপর ছেলের প্রভাব পড়েছে, এটা তো খুব গর্বের, তাই না? নীলাদ্রিকে কাছে পেয়ে সাহসটা বেড়েই চলেছে তোমার। আরে তোর এই ফারামে যা আর কি হবে? আজ আর হবে না মা, ফোন করেছিলাম, আগামী সপ্তাহে ওনারা ফোন করে আসতে বলেছেন, কিন্তু তাতে ওনারা কতটা এন্টারটেইন করবেন জানি না। আজ রেট দিয়েছিল আর আমি নাকি আজই যেতে পারলাম না। কি মনে করলো বলো তো ওনারা? আমার তো ভালোই লাগছে না, ধুত, মনটাই খারাপ হয়ে গেল। এই বড়লোকের ছেলে মেয়েগুলো আমাদের মতো গরিবদের ক্ষতি করতে পারলেই যেন খুশি, যেন একটা মজার খেলা। না না মা, ওইসব বড় লোকেদের দোষ দিয়ে কোনো লাভ নেই। নীলাদ্রি, মধুজা দেখিস নি ওদের? কত বড় লোকের সব ছেলে মেয়ে, স্বভাবটা দেখেছিস? আসলে সব নিচু মানসিকতার পরিচয়, স্বভাব মানুষ কোনোদিন ছাড়তে পারে না। তুই আর এসব নিয়ে মন খারাপ করিস না, জামা কাটা ছেড়ে একটু চান কর, দেখবে ভাল লাগবে। যা। হ্যাঁ আমি যাই। তুই কি চাস বলতো দি ভাই? নীলাদ্রি ভাস্করদার বিরোধিতা করুক, নিজের বাবার বিরোধিতা করুক? এই যে এত নেম ফেম প্রসপারিটি সব ছেড়ে ছেলেটা রাস্তায় গিয়ে উঠুক, তাই তো? তোর তো উচিত নীলাদ্রিকে এমনভাবে গড়ে পিঠে মানুষ করা যাতে ভাস্কর তাকেও সম্মান করতে পারে। তোর তাই মনে হয়? তাহলে আমি তোর ভুল ভাঙার ব্যর্থ চেষ্টা করব না। আর কে কি ভাবে আমি জানি না রোমা, কিন্তু ঈশ্বর জানেন আমি চাই না নীলাদ্রির সঙ্গে ওর বাবার কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। তোরা ভুলে যাচ্ছিস আমার ছেলে বড় হয়ে গেছে, নীলাদ্রি আর বাচ্চা নেই। যা দেখছে যা শুনছে চারপাশে তারই প্রভাব পড়ছে ওর ওপর। আর এতে যে আমরা দিনের পর দিন অপমানিত হচ্ছি সেটা বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। কারণ আমি মনে করি ভালোবাসা, সম্মান এগুলো জোর করে আদায় করা যায় না। অহংকার, পয়সা এসব দিয়ে পাওয়া যায় না, ওগুলো অর্জন করতে হয়। চুপ করবে তুমি? ঠিক কথাবার্তা আমাকে বলছো তুমি? তাত্ত্বিক কথাবার্তা আমাকে বলতে এসো না নন্দিনী। আমি জানি কি দিয়ে কি হয়। পকেট যখন গড়ের মাঠ হয়ে যায়, সংসারে যখন টান ঢোকে, অভাব ঢোকে, তখন ভালোবাসা নয় জালনা দিয়ে পালায়। আর কি যেন বললে তুমি? সম্মান অর্জন। সম্মান অর্জন। আজ আমি যদি এই জায়গায়, এই পজিশনে না থাকতাম, তাহলে তুমি আর তোমার ছেলে মেয়েগুলো যেরকম বিলাসবহুল জীবনযাপন করো, করতে পারতে? পারতে করতে? আমি তোমাকে আবার বলছি নন্দিনী, ছেলেকে নিজের মতন গড়ে তুলো না, কান ভাঙিও না ওর। এতগুলো বছরে এ বাড়িতে থেকেও তোমার মানসিকতা নিচু তোলা রয়ে গেল। তা ওর আমার কিছু যায় আসে না, তবে একটা কথা কান খুলে শুনে নাও, নীলাদ্রির মানসিকতা তুমি যদি তোমার মতন করে গড়ে তোলো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। চলো রুমা। দাঁড়াও। আসতে পারি? এই সময় আবার কে এলো রে বাবা? আসছি আসছি আসছি। কে? নমস্কার।
এই তো মা চলে এসেছে, আমার মা। ও আমাকে চেনে। কি মা, তুমি আমায় চিনতে পারছো না? কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি তোমাকে কার্ড পাঠিয়েছিলাম তোমাকে আমার সঙ্গে দেখা করবার জন্য। আমার সঙ্গে দেখা করবার জন্য কত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকে, আর সেখানে 12 ঘন্টা হয়ে গেল, তুমি একটা ফোন অবধি করলে না আমায়। তাই ভাবলাম মোহাম্মদ যদি পাহাড়ের কাছে না যায়, তাহলে তো পাহাড়কেই মোহাম্মদের কাছে আসতে হবে। তাই চলে এলাম তোমাদের বাড়ি। ইনি তো এমনি এমনি আমাদের বাড়িতে আসার লোক নয়, নিশ্চয়ই কোনো মতলব আছে ওনার।